আজ আমরা ইতিহাসের সেই অধ্যায়ে ডুব দেব যার গল্পটা প্রায় সবারই জানা, কিন্তু যার ট্র্যাজেডির গভীরতা আজও আমাদের নাড়া দেয়। চলুন ফিরে যাই ১০০ বছরেরও বেশি আগে, ১০ এপ্রিল ১৯১২ সাল। পৃথিবীর সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রায় রওনা দিল। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক। জাহাজে তখন কে নেই? বড় বড় শিল্পপতি, বিখ্যাত অভিনেতা, আবার সাধারণ মানুষও, যারা একটা নতুন জীবনের স্বপ্ন দেখছে। সবার চোখে মুখে ছিল উত্তেজনা আর অপার বিস্ময়। আর ভাগ্যের পরিহাসটা দেখুন, এই জাহাজটাকেই বলা হতো আনসিঙ্কেবল, মানে যা কোনোদিনও ডুববে না। এটা কিন্তু কোনো মুখের কথা ছিল না। জাহাজ কোম্পানি হোয়াইট স্টার লাইনের ভাইস প্রেসিডেন্ট নিজের সবার সামনে এই দাবি করেছিলেন, কিন্তু নিয়তির লেখা ছিল সম্পূর্ণ অন্যরকম। তো চলুন একটু জেনে নেওয়া যাক কেন এই জাহাজটিকে একটা স্বপ্নের সাথে তুলনা করা হতো। টাইটানিক আসলে শুধু একটা জাহাজ ছিল না, এটা ছিল সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ বিস্ময়, মানুষের ক্ষমতার এক ভাসমান প্রতীক। এর বিশালতা কতটা ছিল তা এর নির্মাণ খরচ শুনলেই আন্দাজ করা যায়। ভাবুন তো, ১৯১২ সালে এটা বানাতে লেগেছিল $৭.৫ মিলিয়ন। আজকের দিনে যার মূল্য প্রায় $৪০০ মিলিয়নেরও বেশি। এই একটা সংখ্যাই বলে দেয় যে এটা কি বিরাট এক আয়োজন ছিল। একে যে ভাসমান প্রাসাদ বলা হতো তার যথেষ্ট কারণও ছিল। প্রায় ২৭০ মিটার লম্বা আর ৫৩ মিটার উঁচু। এই জাহাজে কি ছিল না? রঙিন কাঁচের জানালা, বিশাল এক সিঁড়ি যা সিনেমাকেও হার মানায়, সুইমিং পুল, জিম, এমনকি স্কোয়াশ খেলার কোর্ট পর্যন্ত। সাথে ৪-৪টে রেস্তোরাঁ, ২টো স্যালুন আর একটা গোটা লাইব্রেরি। মানে যে কোনো ৫ তারা হোটেলও এর কাছে কিছুই না। কিন্তু সব স্বপ্নেরই তো একটা শেষ থাকে, তাই না? টাইটানিকের স্বপ্নটাও ভেঙে গিয়েছিল এক ভয়াল রাতে। চলুন ফেরা যাক সেই রাতে, ১৪ এপ্রিল ১৯১২। আটলান্টিকের বরফ শীতল জলের উপর দিয়ে জাহাজটা তখন সর্বোচ্চ গতিতে ছুটছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতায় যেন এক আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। বিপদ খুব কাছেই ছিল। সত্যি বলতে কি, এই দুর্ঘটনাটা হঠাৎ করে ঘটেনি। এটাই সবচেয়ে দুঃখের। ১২ এপ্রিল থেকেই টাইটানিক বরফখণ্ড নিয়ে সতর্কবার্তা পাচ্ছিল। আর দুর্ঘটনার দিন, মানে ১৪ এপ্রিল, একটা দুটো নয়, মোট ৭টা সতর্কবার্তা সরাসরি উপেক্ষা করা হয়েছিল। হয়তো রেকর্ড সময় আটলান্টিক পার হওয়ার একটা চাপ ছিল, বা হয়তো আনসিঙ্কেবল তকমার উপর ছিল অন্ধবিশ্বাস। কারণ যাই হোক, পরিণতিটা ছিল ভয়াবহ। একবার ভাবুন, কয়েকটা মিনিটের মধ্যে সবকিছু কিভাবে বদলে গেল। রাত ১১:৩৯। জাহাজের ওয়াচ টাওয়ার থেকে ফ্রেডরিক ফ্লিট দেখলেন ঠিক সামনেই এক বিশাল বরফখণ্ড। ঠিক তার ১ মিনিট পরেই ১১:৪০ টাইটানিকের সঙ্গে সেই আইসবার্গের ধাক্কা লাগল। রাত ১২টা নাগাদ ক্যাপ্টেনকে জানিয়ে দেওয়া হলো যে জাহাজটা আর বাঁচানো যাবে না, এটা ডুববেই। আর ১২:০৫ শুরু হলো বিপদ সংকেত পাঠানো। ধাক্কা লাগার পর মুহূর্তগুলো ছিল শুধুই অবিশ্বাস আর আতঙ্কের। যে জাহাজকে বলা হতো কখনোই ডুববে না, সেটাই চোখের সামনে ডুবে যাচ্ছে। এটা মেনে নেওয়াটা প্রায় অসম্ভব ছিল। ক্রু আর যাত্রীরা ধীরে ধীরে বুঝতে পারছিল যে এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। অবাক করার ব্যাপার হলো, আইসবার্গটা জাহাজের গায়ে মাত্র ১০ সেকেন্ডের জন্য ঘষা দিয়েছিল, কিন্তু ওই সামান্য সময়েই জাহাজের ওয়াটারটাইট কম্পার্টমেন্টগুলোর মধ্যে ৬টাতেই মারাত্মক ফাটল ধরে, আর জাহাজটা ডোবার জন্য এটাই যথেষ্ট ছিল। বিপদ সংকেত তো পাঠানো হলো, কিন্তু সাহায্য আসবে কোত্থেকে? সবচেয়ে কাছের যে জাহাজটা কার্পেথিয়া, তাদের কাছে খবর পৌঁছালো ঠিকই, কিন্তু তারা ছিল প্রায় ৩.৫ ঘণ্টার দূরত্বে। বরফ শীতল পানিতে প্রতিটা মিনিট ছিল এক একটা যুগের সমান। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা চোখে পড়ে। জাহাজে যাত্রী আর ক্রু মিলিয়ে ছিল প্রায় ২২০০ জন, কিন্তু লাইফ বোটে জায়গা ছিল মাত্র ১২০০ জনের। কেন? কারণ তখনকার আইনটাই ছিল অদ্ভুত। লাইফ বোটের সংখ্যা নির্ভর করত জাহাজের ওজনের উপর, যাত্রীর সংখ্যার উপর নয়। আর তার চেয়েও দুঃখের বিষয় হলো, ওই চরম বিশৃঙ্খলার মধ্যে প্রথম যে লাইফবোটটা নামানো হলো তাতে ৬৫ জনের জায়গা থাকলেও তোলা হয়েছিল মাত্র ২৮ জনকে। এবার আসা যাক সেই শেষ মুহূর্তগুলোতে, সেই বিপর্যয় আর উদ্ধারের করুণ গল্পে। এটা এমন এক মানবিক ট্র্যাজেডি যা আজও আমাদের স্তব্ধ করে দেয়। রাত ২:২০ মানুষের আর্তনাদ, চিৎকার, সবকিছুকে ছাপিয়ে জাহাজটা ২ টুকরো হয়ে তলিয়ে গেল আটলান্টিকের হিমশীতল পানিতে। সেই সময়ের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন এক মুহূর্তে পরিণত হল এক শীতল সমাধিতে। ফলাফল, সেই রাতে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়, আর উদ্ধার করা সম্ভব হয়েছিল মাত্র ৭০৫ জনকে,
সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় বিপর্যয়টা কতটা ভয়াবহ ছিল। এই ট্র্যাজেডিটা হয়তো এতটা ভয়ঙ্কর হতো না যদি না আরও একটা সুযোগ হাতছাড়া হতো। ক্যালিফোর্নিয়ান নামের একটা জাহাজ মাত্র ৩৭ কিলোমিটার দূরেই ছিল। কিন্তু ভাগ্যের কী পরিহাস, তাদের রেডিও অপারেটর সেই রাতে ঘুমিয়ে পড়েছিলেন আর রেডিও সেটটাও বন্ধ ছিল। টাইটানিকের কোনো বিপদ সংকেতই তাই তাদের কাছে পৌঁছায়নি। টাইটানিকের গল্পটা শুধু একটা জাহাজ ডোবার গল্প নয়, এটা মানুষের ভুল থেকে শেখার একটা বড় অধ্যায়। এই দুর্ঘটনার পেছনে কোনো একটা কারণ ছিল না, ছিল অনেকগুলো ভুলের যোগফল। আসলে এটা ছিল ভুলের এক লম্বা চেইন। পুরনো আইন মেনে লাইফবোট কম রাখা, বারবার বরফের সতর্ক বার্তা পেয়েও পাত্তা না দেওয়া, বিপজ্জনক এলাকায় জাহাজের গতি না কমানো আর তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এক ধরনের চাপ, এই সবকিছু মিলেই এই বিপর্যয়টা ঘটেছিল। তবে এই বিশাল দুর্ঘটনার পর একটা বড় পরিবর্তন আসে। তৈরি হয় SOLAS নামে একটি আন্তর্জাতিক আইন, যার পুরো মানে হল সেফটি অফ লাইফ অ্যাট সি। এই আইনটা নিশ্চিত করে যে এখন থেকে প্রত্যেকটা জাহাজে যেন সব যাত্রীর জন্য যথেষ্ট লাইফবোট থাকে এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়মগুলো যেন কঠোরভাবে মানা হয়। দুর্ঘটনার প্রায় ৭৩ বছর পর ১৯৮৫ সালে সমুদ্রের প্রায় ৩.৮ কিলোমিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এক সময়ের সে রাজকীয় জাহাজ আজ সমুদ্রের গভীরে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা ২০৩০ সালের মধ্যে হয়তো এর আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। কিন্তু প্রশ্নটা হলো, ১০০ বছরেরও বেশি সময় পরেও কেন টাইটানিকের গল্প আমাদের এত টানে? এটা কি শুধু একটা বড় জাহাজডুবির গল্প, নাকি মানুষের অহংকার, ভালোবাসা আর চরম বিপদের মুখে মানুষের ত্যাগের এক অমর কাহিনী? এই প্রশ্নটাই হয়তো টাইটানিককে আজও আমাদের সবার মধ্যে বাঁচিয়ে রেখেছে।